আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সকালে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক শেষে এ কথা জানান বিএনপি নেতা মঈন খান। এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে বৈঠক শেষে মঈন খান বলেন, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাজ্য। সবাইকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। বলেছি যে আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, তো ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে যাবে না তো কে যাবে বলে? এইখানে তো কোনো দ্বিমত থাকতে পারে না। সকালে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো শেষ করতে 1 থেকে 1.5 মাসই যথেষ্ট। জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, লন্ডন বৈঠকে কাউকে দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। গুমের অপচেষ্টা স্থায়ীভাবে বন্ধে আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এই আইনের অধীনে স্থায়ী গুম কমিশন হবে। দেশে প্রথমবার আসতে পারা জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিরোধী মতকে চিহ্নিত করতে শেখ হাসিনা সরকারের অন্যতম প্রধান পৈশাচিক অনুষঙ্গ ছিল গুম। গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে। জমা হওয়া 1850টি গুমের অভিযোগের মধ্যে 1350টির যাচাই বাছাই হয়েছে। এখনও নিখোঁজ 345 জনের হদিস পায়নি গুম কমিশন। এই বাস্তবতায় প্রথমবারের মতো দেশে 4 দিনের সফরে এসে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক করে জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল। বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাতিসংঘের গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে কখনো আসতে দেয়নি। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলো ঘটিয়েছিল বলে আমাদের বিশ্বাস। সেই জন্য তারা এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয় না। তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। আইন উপদেষ্টা বলেন, 1 মাসের মধ্যে হচ্ছে গুম বিষয়ক আইন। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। গুম হওয়া পরিবারকে নিখোঁজ সনদ দেওয়া হবে বলে জানান আসিফ নজরুল। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে। সর্বমহলে আলোচনা করে একটি ট্রুথ কমিশন গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুনের মধ্যে তাদের হাজির হতে এই নির্দেশ দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা উপস্থিত না হলেও বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন GM মাহমুদ। এভাবেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এ হত্যাকাণ্ড ঘটে। এমনকি আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশও দেন তিনি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী এমন 5 অভিযোগে শুনানি হয় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে, যেখানে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের খুঁজতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তাজুল ইসলাম। আর বিচার কাজে কেউ বাধা দিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন ঢাকায় সফররত জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল। GM মাহমুদ, RTV, ঢাকা। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবেই ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশি হিসেবেই তাকে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসলিম দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ মিলছে দুদকের অনুসন্ধানে। প্লট, ফ্ল্যাট জালিয়াতি সহ 3টি মামলায় অভিযুক্ত টিউলিপের মৎস্য খামার, আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য এখন দুদকের হাতে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশা সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করছে টিউলিপ সিদ্দিক। দুদক বলছে, বাংলাদেশি নাগরিক হয়েও আড়াল করতে নিজেকে ব্রিটিশ বলে পরিচয় দিচ্ছেন তিনি। তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা, কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা, সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব। এদিকে আওয়ামী লীগ শাসন আমলের প্রায় 6 বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার দায়িত্ব পালন করা সাইদা মুনা তাসলিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিন দুদকের আবেদনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিদেশে থাকা সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শাকিলা করিম, RTV, ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মচারী কর্মকর্তা ঐক্য ফোরামের ব্যানারে কিছু কর্মচারী ও কর্মকর্তারা। এ সময় পরিষদের নেতারা বলেন, বিধিমালা সংশোধন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এদিকে চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারী আইন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি সভা করে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। ধৈর্য ধরে কর্মসূচি দেওয়ার আহ্বান করেন আইন উপদেষ্টা। আগামীকাল থেকে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আপনারা আপন আপন মিছিল নিয়ে আসবেন। উপদেষ্টা দপ্তর, সচিবের দপ্তর,
জনদুর্ভোগ বাড়াতে চাই না। আমাদের কর্মচারীদেরকে সুশৃঙ্খলভাবে জনগণের সেবা করার সুযোগ দেন। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর সমস্ত কর্মচারীদেরকে আপনারা হাজির করবেন। কালকে আমরা বৃহত্তর গণজমায়েত করবো ইনশাআল্লাহ। চিরনিদ্রায় শায়িত হলেন গণফোরাম সভাপতি মুস্তফা মহসিন মন্টু। বিকেলে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে মন্টুর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন করে রাজনৈতিক নেতারা বলেন, তিনি সবসময় একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় মোস্তফা মহসিন মন্টুর তৃতীয় নামাজে জানাজা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলেল শ্রদ্ধা জানায় বিএনপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, জাসদ, সিপিবি ও তার দল গণফোরাম সহ বিভিন্ন দল। মুক্তিযোদ্ধা হিসেবে দেয়া হয় গার্ড অব অনার। মন্টুর মতো ব্যক্তিত্ব দেশ গঠনের এ সময় দরকার ছিল বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। নীতির সঙ্গে তিনি যে কখনো আপোষ করেননি, যে কারণেই আওয়ামী লীগ ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সক্রিয়ভাবে লড়াই সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা রাখার চেষ্টা করেছে। মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। পিতার রাজনৈতিক আদর্শে দেশ সংস্কার হোক চান মন্টুর কন্যা। আমার বাবার শেষ ইচ্ছাটা ছিল গিয়ে সে অনেকদিন ধরে গিয়ে সে বেড রিডেন ছিল, সে অসুস্থ ছিল, তো সে বাইরে বের হতে চাচ্ছিল। 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক এবং 24-এর গণ অভ্যুত্থানের সক্রিয় সমর্থক ছিলেন গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত মন্টু ছিলেন যুবলীগের চেয়ারম্যানও। 86 নির্বাচনে সংসদ সদস্য হলেও 92-তে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়ে যোগ দেন গণফোরামে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ইসরায়েলকে চরম শিক্ষা দিতে এবার সুইসাইড ড্রোন পাঠালো ইরান। সে সাথে ইসরায়েলিদের জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ নেতারা। এদিকে সার্বিক পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্র দপ্তর এসব জানিয়েছে। অন্যদিকে ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বিস্তারিত বেনিয়ামিনের রিপোর্টে। এভাবেই ইহুদি ভূখণ্ডে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুই দেশের পাল্টাপাল্টি হামলা ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশই। এরই মধ্যে ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে সুসাইড ড্রোন পাঠিয়েছে ইরান। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সেনাবাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুসাইড ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরাস অন্যতম। এই ড্রোনের পরিসর 2000 কিলোমিটার। আর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলিদের জাহান্নামে পাঠানো হবে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে ছাড়বে, কারণ তারা কোনো লাল রেখা মানে না বলে মন্তব্য করেন তিনি। সোমবার সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে একথা বলেন ইরানের পার্লামেন্টারি স্পিকার। এদিকে 4 দিনের হামলায় ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে বলে দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী। ইরানের তীব্র হামলা থেকে বাঁচতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি, এমনটি জানান সংস্থাটির মুখপাত্র। এছাড়া পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার সমালোচনা করতে হবে বলে জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরান পার্লামেন্টে বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
তবে ইরানের বেরিয়ে যাওয়ার ঘোষণার মুখে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠক শুরু হয়েছে। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে দ্রুতই শান্তি প্রতিষ্ঠার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দুই দেশের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। তবে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না বলে সতর্ক করে দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিনয়ামিন, আরটিভি। ইরান ইসরায়েলের ইস্যুতে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ফজলুল হালিম রানা। ফজলুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জানতে চাইব, ইরান এবং ইসরায়েলের যে চলমান সংঘাত সেটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে এবং এর প্রভাব বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উপর কি ধরনের হতে পারে বলে মনে করেন আপনি? দেখুন, প্রথমত কথা হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের এই মুহূর্তে যে সংঘাত, সেই সংঘাত শুধু দুটো রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হয় না। কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে যুদ্ধটা কিন্তু এখন এক ধরনের, এর আগেই প্রক্সি ওয়ারের মতো চলছিল এবং সেই জায়গা থেকে দেখা যায় যে এর সাথে বড় বড় যে রাষ্ট্রগুলো রয়েছে তারা জড়িয়ে যাচ্ছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারপরে চীন এবং আপনি আপনার প্রতিবেদনে যেমনটা উঠে আসছে যুক্তরাজ্য কিংবা ফ্রান্স অথবা জার্মানির কথা বলছিলাম। কাজেই এখানে এই যুদ্ধ দেখা যায় যে মধ্যপ্রাচ্যে কিংবা আরবের যে রাজনীতি, সেই রাজনীতি আরবের সাথে ইরানের যেমন একটা টানাপোড়েন তৈরি হবে অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর সাথে, ঠিক তেমনি আবার দেখা যায় যে ইসরায়েলের সাথেও আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী আরবের যে রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ সৌদি আরাবিয়া কিংবা সংযুক্ত আরব আমিরাত অথবা ইয়েমেনের কথা আমরা বাহরাইনের কথা আমরা বলতে পারি যে এদের মধ্যেও এক ধরনের টানাপোড়েন তৈরি হবে। ঠিক তেমনি আপনার আবার দেখা যায় যদি এই সংকট আরো ঘনীভূত হয়, অর্থাৎ আমরা যদি দেখি যে ইরানে যারা সমর্থক রয়েছে অর্থাৎ সেই সব প্রক্সি ওয়ারের সাথে সম্পৃক্ত যে সংগঠনগুলো, যেমন ধরুন আপনি হুতিজের কথা বলতে পারি, আমরা হামাসের কথা বলতে পারি, আমরা এই সংগঠনগুলো দেখা যায় যে যদি পূর্ণমাত্রায় অংশগ্রহণ করে কিংবা এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পুরো লেভান্ট অঞ্চল অর্থাৎ লেবানন, সিরিয়া, ইরাক কিংবা ইয়েমেন, এই পুরো যুদ্ধ এই অঞ্চলটাতেই ছড়িয়ে পড়বে। কাজেই মোদ্দা কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে সংকট, সে সংকট আরো ঘনীভূত হবে। এবারে আসা যাক আপনার দ্বিতীয় প্রশ্ন যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় কি পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশের যেটা সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে আমাদের যে শ্রমবাজার, অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রায় 70 লক্ষাধিক শ্রমিক মধ্যপ্রাচ্যে কিংবা আরব ওয়ার্ল্ডে কর্মরত রয়েছে। সেই শ্রম বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। পাশাপাশি অস্থিরতা যখনই তৈরি হবে তখন আমাদের যে রেমিটেন্সের যে প্রবাহ সেটা কিন্তু কমে আসবে কিংবা এক ধরনের বাধাপ্রাপ্ত হবে। পাশাপাশি আমাদের জ্বালানি এবং গ্যাস এর বিরাট একটি অংশ কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করতে হয় এবং এগুলো আসে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। কাজেই সেই জায়গা যখন বাধাপ্রাপ্ত হবে তখন কিন্তু আমাদের যে উৎপাদন প্রক্রিয়া, তারপরে আমাদের শিল্প কলকারখানা, সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। ফলে দেখা যায় যে এখানে এক ধরনের আমাদের অর্থনৈতিক যে প্রভাব সেটা প্রখর হবে এবং এর বাইরে চীন এবং ভারত তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হতে পারে, অর্থাৎ এখানকার যে ভূরাজনৈতিক অবস্থান সেটি আবার নতুন করে পুনর্বিন্যাস হওয়ার এক ধরনের একটি সম্ভাবনা রয়েছে বলে আমার কাছে মনে হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার ঈদযাত্রায় 15 দিনে দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত এবং 1182 জন আহত হয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এবারও সবথেকে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। নাজমুল হুদার সহযোগিতায় শাকিলা করিমের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে সারা দেশে বেড়েছে সড়ক দুর্ঘটনা। সোমবারও 6 জন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত এবং ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। যাত্রী কল্যাণ সমিতি বলছে এবার দীর্ঘ ছুটি থাকলেও ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি ছিল অনেক। বেড়েছে সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনাও। প্রতিদিনই গড়ে 25 জনের বেশি মানুষের প্রাণ ঝরেছে। পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে
রেলপথে 25টি ঘটনায় 25 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। নৌপথে 11টি ছোট দুর্ঘটনায় 12 জন নিহত এবং 6 জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে 415টি সড়ক দুর্ঘটনায় 427 জন নিহত, 1194 জন আহত হয়েছেন। সংগঠনটি জানায়, গত বছর ঈদুল আজহার চেয়ে এবার দুর্ঘটনা 22.65% ও প্রাণহানি বেড়েছে 16.07%। দুর্ঘটনার কারণ হিসেবে ঈদের আগে ছুটি কম থাকাকে বেশি দায়ী করে যাত্রী কল্যাণ সমিতি। ঈদুল ফিতরে দুর্ঘটনা প্রায় 40% কমেছিল, প্রাণহানিও সমাহারে কমেছিল, কারণ যাতায়াত স্বস্তিদায়ক ছিল। যাতায়াত যদি আমি স্বস্তিদায়ক করতে পারি, দুর্ঘটনা কমে। সরকার মানে আমাদের যারা পরিচালনা করছেন, তাদের নলেজের মধ্যে থাকতে হবে আমার নাগরিকরা কি চায়। তারা ঈদে বাড়ি যেতে চায়, তার জন্য রাষ্ট্রের ব্যবস্থাপনা কি? রাষ্ট্র আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলেন তাদেরকে। ঈদের ছুটি বাড়ানোর জন্য সড়ক উপদেষ্টার কাছে ধর্ণা দিয়েছি, এলজিইডি উপদেষ্টার কাছে ধর্ণা দিয়েছি এবং আরো বিভিন্ন সংস্থাগুলোতে ধর্ণা দিয়েছি। শাকিলা করিম, RTV, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের 7 জনকে কুপিয়ে জখমের ঘটনায় 1 মাসে জড়িত পাটালি গ্রুপের কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, যৌথ বাহিনীর অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরে এলেও আবারও বিভিন্ন নামে মাথা চাড়া দিয়ে উঠেছে গ্যাং কালচার। পুলিশ জানিয়েছে, গ্যাং লিডার ধরতে তৎপর তারা। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। গত 15 মে গভীর রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদি মোড়ে কথা কাটাকাটির জেরে একই পরিবারের 6 সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে গ্যাং পাটালি গ্রুপের সদস্যরা। এতে এক বৃদ্ধার এক হাত প্রায় অকেজো হয়ে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। ঘটনার পর 1 মাস পেরিয়ে গেল। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাটালি গ্রুপের ফরহাদ, রফিক, চিকু, শাকিল, হাসানকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্তরা পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। এভাবে জখম করে গেছে, বাই এনি চান্স কোন দিন গেটের থেকে বের হব এসে মেরে ফেলবে। সবাই আমরা আতঙ্কিত, আমার পুরো ফুল ফ্যামিলি যতজন আছি সবাই আতঙ্কিত। যে এখন যে আমার বাসার এখানে যে আইসা যদি আঘাত করে আমরা কি করব? আমার তো হাত সব বন্ধ। মামলার বাদী জানান, ভয়ে গ্যাংদের আস্তানায় যায়নি পুলিশ, ফলে তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। মামলাটি ডিবিতে হস্তান্তরের দাবি করেন তিনি। ফরমা আলমগীর, পাটালি হাসান, তারপর রফিক, তারপর সোহেল, এগুলো নাম জানতে পারছি ক্যামেরা ফুটেজ দেখে। আমরা যে বোটগার্ড আস্তানা, ওই জায়গা পর্যন্ত যেতে পারে না পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিভিন্ন গ্যাংয়ের উৎপাত থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই। একটা নেশার স্পোর্ট আছে, মাঝে মধ্যে ওই রেড দেয়, দিলে এই জায়গা ক্লিয়ার থাকে। কারণ আমার থেকে মনে হয় যে আগে জানায় তারপর রেডগুলো দেয়, যাতে কেউ না থাকে। আর আপনার এখানে আশেপাশে কিশোরগঞ্জের ছেলেরা এখানে বসে থাকে, এখানে মাঝে মাঝে একটু নেশা পানিও করে, আর কথা বললেও শোনে না। আর ওদের অনেকেই ভয় পায়, ভয় পাওয়ার কারণে ওদেরকে সে জোর দিয়ে কেউ কিছু বলে না। এজাহারভুক্ত আসামিদের ধরতে তৎপর রয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি। ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ হিসেবে আপনার পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড, যেটা পিঁপড়া নামে বেশি পরিচিত আর কি, তাকে সহ 2 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। এরা সবাই 18+, তো কিশোর গ্যাং বলার কোনো সুযোগ নাই, এরা সবাই অ্যাডাল্ট। তো বিভিন্ন যে গ্রুপগুলো আছে তাদের কর্মতৎপরতা বা অপতৎপরতা আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। থানায় জনবল বাড়ানো হলে পুলিশ টহল আরো বাড়ানো যাবে বলে জানান তিনি। কর্তৃপক্ষ আমাদের জনবল বৃদ্ধি করবেন, বৃদ্ধি করলে আমরা আরো বেশি সেবা দিতে পারবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। তবে 2 দিন বৃষ্টি হওয়ায় ম্যাচও বাধাগ্রস্ত হওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে এই ম্যাচ দিয়ে ছন্দে ফেরার আশাবাদ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। নাজমুল সাকিবের রিপোর্ট। লঙ্কার গল স্টেডিয়াম থেকে শোনা যায় সমুদ্রের গর্জন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মাঠের আকাশে চলে মেঘের আনাগোনা। সেই মেঘ আবার কখনো নেমে আসে বৃষ্টি হয়ে। গত 2 দিন সেই বৃষ্টিতে ভিজেছে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু। আর এরই মাঝে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসটা মোটেও স্বস্তির নয়। সাদা পোশাকের লড়াইয়ে 26 বারের দেখায় 20 বারে হেরেছে টিম টাইগার্স। ড্র 5 ম্যাচে আর জয় মাত্র 1টিতে।
তবে সে জয়টি এসেছে শ্রীলঙ্কার মাটিতেই, তাতেই আত্মবিশ্বাস পাচ্ছে শান্ত বাহিনী। প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুন ভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দিবে, বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা উপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। দলীয় পারফরম্যান্সের বাইরে গলের মাটিতে দারুণ স্মৃতি রয়েছে মুশফিকুর রহিমের। দেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাঠে ডাবল সেঞ্চুরি রেকর্ড রয়েছে মিস্টার ডিপেন্ডেবলের। এই মাঠে ব্যাটারদের পাশাপাশি স্পিনারদের ঘুরিয়েও রাখে কার্যকরী ভূমিকা, তাই তো 4 পেসারের সঙ্গে সমান সংখ্যক স্পিনার রাখা হয়েছে দলে। যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, সিলেক্টররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন। সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক। এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন, 4 স্পিনার, 4 পেস বোলার এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাকআপ অপশনও আছে। লাল বলের ক্রিকেটে লম্বা সময় ধরে হতাশার গল্প লিখে চলেছে শান্ত মিরাজরা, তাই ছন্দে ফিরতে এই সিরিজের গুরুত্ব অনেক বেশি। নাজমুস সাকিব, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।